আজকের যে প্রোগ্রামের বিষয়বস্তু, এই বিষয়বস্তু সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্ট যারা আজকের এই প্রোগ্রামে সেন্সিটাইজেশনের প্রোগ্রামে অংশগ্রহণপূর্বক তারা আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন এবং এই প্রোগ্রামকে সাপোর্ট হিসেবে যে অর্গানাইজেশনগুলো রয়েছে, USAID, পলিসি লিঙ্ক, বি সেফ, ফিট দ্য ফিউচার, এই অর্গানাইজেশন সকলের সমন্বিতভাবে আজকে যে প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে সকলকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উৎপাদনের সাথে জড়িত, মূলত এই আইনটা প্রণয়ন করা হয়েছে যাতে বিজ্ঞানসম্মত উপায়ে নিরাপদ খাদ্য আমরা আমাদের ভোক্তার কাছে পৌঁছে দিতে পারি, যেখানে কোনো স্বাস্থ্যের ক্ষতিকর এমন কোনো কিছুই থাকবে না, এবং উৎপাদন থেকে শুরু করে একদম প্লেটে যাওয়া পর্যন্ত, ভোক্তার এটা কনজিউম করা পর্যন্ত, এই টোটাল প্রক্রিয়াতে যতগুলো জায়গা আমাদের এখানে জড়িত, প্রত্যেকটা জায়গাতে কি করে আমরা এই উৎপাদিত পণ্যের এবং এই খাদ্যদ্রব্যের আমরা মান বজায় রাখতে পারি, সেই বিষয়গুলোকে নিশ্চিত করার জন্যই কিন্তু এই আইনটি প্রণয়ন করা হয়েছে। আজকের এই কর্মশালার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যারা এই আইনগুলো নিয়ে কাজ করছি, সেই আইনগুলো আমাদের মাঠ পর্যায়ে কিভাবে আমরা এটাকে কার্যকরী করতে পারি এবং জনগণের কাছে আমাদের যে সরকারের যে অঙ্গীকার একটি নিরাপদ খাদ্য সেটি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার, সেটি আমরা সেই বিষয় নিয়েই মূলত আজকের এই কর্মশালা। তা আমরা এই আইনগুলো নিয়েই মূলত মাঠ পর্যায়ে যে কাজ করছি, সেখানে কাজ করতে গিয়ে আমাদের বিভিন্ন সময় হয়তো আমাদের অজ্ঞতার ঘাটতি থাকে, আমাদের জানার ঘাটতি থাকে যে আমরা আসলে যে এই আইনটি কোন ধারায় আমরা মানে যদি কখনো কোনো ভোক্তা বা কোনো উৎপাদক পর্যায়ে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, হয়তো বা আইন প্রয়োগের ক্ষেত্রে কোন ধারায় আমরা নিতে পারি, ব্যবস্থা নিতে পারি, সেই বিষয়গুলো এখানে আমার মনে হয় বিস্তারিত আলোচনা করা হবে। এটি আমাদের জন্য খুবই একটি ভালো সুযোগ যে আমাদের এই আইনগুলো সম্পর্কে জানার। আমাদের নিরাপদ খাদ্য বিষয়ক আজকে যে সেন্সিটাইজেশন ওয়ার্কশপ, এবং এখানে আমি মনে করি যে আমাদের পাবলিক সেক্টরের ফুড নিয়ে কাজ করার জন্য যতগুলো কর্তৃপক্ষ আমাদের অ্যাভেলেবেল সবাই এখানে উপস্থিত হয়েছেন। এখানে আমরা যে কয়টা ব্যক্তি আছি, আমরা 13টা ডিপার্টমেন্ট, এখানে প্রতিটা ব্যক্তিই কিন্তু সরকারের পক্ষে আমরা আমাদের যে জুরিসডিকশন সেখানে কাজ করি, এবং এই কাজটা একটা চেইন কাজ, এবং সেই কাজটা যদি কোনো একটা জায়গায় চেইনের মধ্যে কি থাকে, অনেকগুলো লিঙ্ক থাকে, একটা লিঙ্ক যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু সেই চেইনটা পরিপূর্ণ হয় না, সেই শিকলটা ভেঙে যায়। তো এইখানে একদম আমাদের যেমন এগ্রিকালচার এক্সটেনশন থেকে আমাদের উপপরিচালক সাহেব যেটা বললেন, একদম সেই মাটি থেকে উৎপাদন থেকে শুরু করে আমাদের কিচেন পর্যন্ত, আমাদের ডাইনিং টেবিল পর্যন্ত এই চেইনের মধ্যে আমরা কিন্তু কেউ না কেউ সামহাও জড়িত। অতএব এই জায়গাটা আমাদের সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং যদি কোশ্চেন থাকে সেটি জেনে নিতে হবে। প্রথমে আমি যে জিনিসটা বলতে চাই যে একটার সময় আমাদের 53 বছর আগে আমাদের যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ একটি স্বাধীন পতাকা আমরা পেয়েছিলাম, এবং তখন আমাদের কিন্তু যে ফুড সিকিউরিটি যেটা বলছি, আমাদের খাদ্যের নিরাপত্তা ছিল না। অর্থাৎ আমরা 7.5 কোটি মানুষের কাছে আমাদের যেটা মেইন ফুড, স্ট্যাপল ফুড যেটা আমাদের ভাত, সেটি কিন্তু আমরা উঠিয়ে দিতে পারতাম না। এই 7.5 কোটি মানুষের জন্য আমাদের 75 লক্ষ মেট্রিক টন মাত্র উৎপাদন হতো, সেটি আজকে 4 কোটি প্লাস হয়ে গেছে। তাহলে আমি যদি পার্সেন্টেজ করি, এটি কত 100% বেড়েছে। সেই জায়গাটায় আমি মনে করি যে আমাদের যে খাদ্যের ঘাটতি ছিল, আমরা 7.5 কোটির জায়গায় আজকে 53 বছরের পরে আমরা 17-18 কোটি মানুষ হয়েছি। এখন কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের সারপ্লাস উৎপাদন, অনেকগুলো ক্ষেত্রে। এবং আমরা যদি এইভাবে দেখি যে আমাদের জনসংখ্যা, আমরা পৃথিবীর এখনও 8th পজিশনে আছি জনসংখ্যার দিক থেকে, আমাদের ল্যান্ড এরিয়ার দিক থেকে আমরা 93 পজিশনে আছি। তাহলে দেখেন কি একটা বৈপরীত্য। এবং আমাদের দিন দিন আমাদের যেটি উন্নয়ন বলছি বা আমাদের ডেভেলপমেন্ট বলছি, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলছি, দিন দিন আমাদের কৃষি জমি সংকুচিত হচ্ছে। একটা স্ট্যাটিস্টিক্সে প্রতি বছর 1% করে কৃষি জমি কমে যাচ্ছে। তাহলে কি জাদু বলে যে ল্যান্ড যেখানে কমে যাচ্ছে, মানুষ যেখানে বাড়ছে, সেখানে আমরা কোন জাদু বলে আমরা আজকে এই
4 কোটি প্লাস মেট্রিক টন আমরা উৎপাদন করছি। এখানে অবশ্যই বলবো আমাদের যে কৃষক, সেই প্রান্তিক কৃষক, তাদের সবচেয়ে বড় অবদান। এবং বন্যা বলেন, খরা বলেন, টর্নেডো বলেন, সাইক্লোন বলেন, এই সব কিছুর প্রতিকূলতা, ক্লাইমেট চেঞ্জ একটা বড় ইস্যু। এবং আমাদের খাদ্য নিরাপত্তার এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনার ক্লাইমেট চেঞ্জ যে হয়েছে সেটার জন্য ইফেক্ট করছে। কখনো অতি খরা, কখনো অতিবৃষ্টি, এই সব কারণে সারা ওয়ার্ল্ড ব্যাপী কিন্তু আপনার যেখানে আপনার বরফ পড়তো সেখানে আজকে 40-45 ডিগ্রি টেম্পারেচার। আর যেখানে আপনার আমরা মিডল ইস্টে, বিশেষ করে আমাদের সৌদি আরবে, সেখানে কিন্তু সেই পাহাড় ছিল বিরান পাহাড়, সেখানে এখন কিন্তু আপনার সেখানে সবুজে ভরে গেছে, অর্থাৎ সেখানে কোনো দিন বৃষ্টি হয়নি, সেখানে এখন আপনার বন্যা হচ্ছে, বৃষ্টি না বন্যা হচ্ছে। তো এই ক্লাইমেট চেঞ্জের প্রভাবে কিন্তু আমাদের খাদ্যের নিরাপত্তা বা আমাদের ফুড সিকিউরিটির যে ইস্যুটা, এটা কিন্তু খুবই ভার্নারেবল। এবং সেখানে আমাদের কৃষকরা কিন্তু এখানে একটা বলবো যে মিরাকল, এবং সারা ওয়ার্ল্ড ব্যাপী আমরা কিন্তু আজকে গর্বিত যে আমরা আজকে এত একটি ছোট দেশ, আমরা চাল উৎপাদনে আমরা এখন পৃথিবীর ইন্দোনেশিয়াকে এক্সিড করেছি। আমরা 4th পজিশন থেকে আজকে 3rd পজিশনে চলে আসছি। ইন্দোনেশিয়া আমি দেখলাম যে আমাদের থেকে এরিয়ার দিক থেকে আমাদের থেকে প্রায় 25 গুণ বড় জনসংখ্যার, তাদের এখন এখানে প্রায় 28 কোটি মানুষ, অথচ তাদেরকে আমরা ওভারটেক করেছি। আমরা অনেকগুলো উৎপাদন, আমরা আম উৎপাদন বলেন, আলু উৎপাদন বলেন, সবজি উৎপাদন বলেন, এরকম অনেকগুলো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিন্তু পৃথিবীতে 10টা দেশের মধ্যে আছি। মাছ উৎপাদনে বলেন, পোলট্রি উৎপাদনে বলেন, এগুলোতে ডিম উৎপাদনে বলেন, আমরা কিন্তু একটা চমৎকার একটা অবস্থানে আছি। তো এই জায়গায় কৃষকরা বা যারা উৎপাদক, তারা যেমন তাদের অবদান আছে, আরেকটি অবদান আছে সরকারের। সেই সরকারের অবদান কি? আমাদের এখানে সরকারের যারা আছে, কৃষি ডিপার্টমেন্ট বলেন, আমাদের এখানে লাইভ স্টক বলেন, বা আদার্স যারা ডিপার্টমেন্ট, যারা এই উৎপাদনের পিছনে মূল কাজটা করে, সেখানে আমাদের পলিসি বলেন, আমাদের যে গভর্নমেন্টের যে আপনার যে প্রণোদনা বলেন, এই সব কিছু মিলেই কিন্তু আপনার আজকে এই পর্যায়ে এসেছি। এখন খাদ্যের নিরাপত্তা আমাদের মানে আমরা অনেকটাই নিশ্চিত করতে পেরেছি। কিছু কিছু পণ্য আছে যেটি আমাদের এখনও কিছু আমদানি নির্ভরতা আছে। আমরা পেঁয়াজ এখনও 5-6 লক্ষ মেট্রিক টন আমাদের আমদানি করতে হয়। এটাও এক সময় আমি যেটা ধারণা করছি যে কৃষি ডিপার্টমেন্ট যেভাবে পলিসি নিয়েছে, তারা সামার ভ্যারাইটি নিয়ে আসছে, এবং সেখানে আমাদের যেটা আছে 2-3 বছরের মধ্যে আমাদের যদি 30% পেঁয়াজ নষ্ট হয়ে যায়, সেখানে আমরা যদি এটাকে যদি প্রিজার্ভ করতে পারি, সেই জন্য চিন্তাভাবনা করা হচ্ছে কোল্ড স্টোরেজ বা এই ধরনের মানে ইয়েতে লাক্সই প্রযুক্তিতে কীভাবে এটি প্রিজার্ভ করা যায় সেগুলো নিয়ে ভাবা হচ্ছে। এবং আমি বিশ্বাস করি যে পেঁয়াজ উৎপাদনে আমরা এই 3-4 বছরের মধ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। এখন চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হলো, আমি যে পণ্যটা উৎপাদন করছি, এই পণ্যটা যে পদ্ধতিতে উৎপাদন হচ্ছে, আমাদের যে মাটিটা, এখানে মৃত্তিকা থেকে আমাদের সায়েন্টিফিক অফিসার বা ওনারা যারা রিসার্চ করেন তারা বলতে পারবেন, আমরা মাটিটাকে কন্টামিনেট করে ফেলেছি। আমরা যে পানিটা ব্যবহার করছি, আমাদের সারফেস ওয়াটার যেগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার আশেপাশে, টোটাল নদীটা আপনার পলিউটেড হয়ে গেছে। আমরা সারফেস ওয়াটার যেটা ব্যবহার করছি, আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটারের সমস্যা আছে, সেখানে আর্সেনিক সহ আমাদের হেভি মেটাল আছে। তাহলে আমি যে মাঠ পর্যায়ে যেটা উৎপাদন করছি, এটি কতটুকু নিরাপদ? এখন আমি যদি ইনিশিয়ালি প্রোডাকশনের ক্ষেত্রে যদি আমি এটা অনিরাপদ অবস্থায় উৎপাদন করি, সেখানে আমরা বিভিন্ন টেস্টে যেটা পাওয়া যাচ্ছে, আমাদের এক্সপোর্ট হয় আমেরিকাতে, সেখানে একটা আইটেমে হলুদের মধ্যে আপনার লেড পাওয়া গেছে অতি মাত্রায়। আজকে 11টায় বিএসটিআইতে একটা মিটিং আছে, সেখানে আমাদের ডাইরেক্টর সাহেব যাবেন। বিএসটিআই পোলট্রি ফিড নিয়ে অনেকগুলো প্রায় 50টা স্যাম্পল কালেক্ট করেছে, বিভিন্ন যারা আমাদের ফিড কোম্পানি আছে, এবং প্রতিটা স্যাম্পলে আপনার 10 গুণের মতো ক্রোমিয়াম, যেটা আপনার নর্মাল মাত্রা তার থেকে 10 গুণের মতো ক্রোমিয়াম পাওয়া গেছে, হেভি মেটাল পাওয়া গেছে। তাহলে কি হচ্ছে যে আমি যে পোলট্রিটা খাচ্ছি অথবা আমি যে চালটা খাচ্ছি, আমি যে